বাড়িওয়ালার বজ্রেত মেয়ে পার্ট 1 রাইটার মি আসিফ। আচ্ছা সোহাগ, আমরা আজকে কলেজে আসছি কেন? আমাদের না পরীক্ষা শেষ? আমি মন সোহাগ। তাহলে কলেজে কি করছি? চল মন্টু মামার দোকানে গিয়ে ক্যারাম খেলি। আমি উনি সব সময় ফাইজলামি করবি না, এমনিতেই খুব টেনশনে আছে। সোহাগ। কেন রে, তোর জিএফ কি কারোর সাথে পলাইছে? চিন্তা করিস না, ওই দেখ যে মেয়েটাকে দেখছিস কত সুন্দর, ওইটার সাথে তোরে লাইন করাই দিম, চল। আমি দেখ পারভেজ, ফালতু কথা বাদ দিয়ে একটু চুপ করবি। সোহাগ। আমি আবার কি করলাম? আচ্ছা কলেজে এসেছি কেন সেটা তো বললি না। আমি মজা করস আমার সাথে, জানোস না আজকে কেন কলেজে আসছি? সোহাগ। না তো ও মনে পড়ছে, আজকে তো আমাদের পরীক্ষার ফলাফল দিবে। তা কয়টা বস্তা আনছস ফল কুড়িয়ে নেওয়ার জন্য? আমি দেখ পারভেজ, সব সময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না। আমি চিন্তা করতেছি রেজাল্ট নিয়ে, আর তুই লাফাইতেছস। তোর কি ভয় নেই যদি ফেল করিস? সোহাগ। আরে কিসের ভয়, দেখবি আমি ফার্স্ট হব। আমি থাক আর চাপা মারিস না। সোহাগ। চাপা না, যদি আমি ফার্স্ট হয় তাহলে কে দিবে? আমি তুই যা চাইবি তাই। সোহাগ। মনে থাকে যেন। আমি মুখের উপর তো কইয়া দিচ্ছে ফার্স্ট হম, তবে আমি জানি ফেল কইরা বসে আছি, তাই একটু ভাব লইলাম আর কি। রেজাল্ট দিব সেটা নিয়ে আমি কোনো চিন্তা করছি না, কিন্তু তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি ভাই একটু তো চুপ থাক। সোহাগ। আচ্ছা কোন ভার্সিটিতে ভর্তি হবি? আমি সোহাগের কাঁধে হাত দিয়ে। আগে পাশ করি তারপর চিন্তা করব। সোহাগ। আরে এত চিন্তা করার কি আছে? আর তাছাড়া পড়ালেখা করে কি হবে? আর শুন, পড়ালেখা করে যে গাড়ির তলে পড়েছে। আমি ভাই একটু তো মুখটা বন্ধ রাখো। সোহাগ। কেন বিশ্বাস হচ্ছে না আমার কথা? আচ্ছা ধর তুই ভালো গাড়ি চালাইতে পারোস, এখন তোরে কেউ ড্রাইভার হিসেবে কেউ চাকরি দিল, তাহলে তো তুই গাড়িতে চড়তে পারলি। আর ধর তুই পড়ালেখা শেষ করে চাকরি খুঁজেছস কিন্তু পাচ্ছিস না, এমনকি একদিন হতাশ হয়ে রাস্তা পার হবার সময় দেখবি তুই গাড়ির তলে পইরা মুইরা গেছস। তাই পড়ালেখা না করে একটু গাড়ি চালানো শিখে রাখিস। আমি ভাই তোর দুইটা পাথরে, এখন তো একটু চুপ থাক। সোহাগ। আরে পাথরতে হবে না, তোকে দোয়া করে দিলাম, দেখবি তুই পাস। আমি সোহাগের মাথায় হাত রেখে। আমার কথা শুনে সোহাগ আর কোনো কিছু না বলে দিল দৌড়, এক দৌড়ে মাঠের ওই পাশে। আমি দেখে হাসতে হাসতে শেষ, কারণ দৌড়বার সময় দুইবার উপর হয়ে পড়ছে। কিছুক্ষণ পর পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি তো আমারটা দেখে যেন নিজেও বিশ্বাস করতে পারছি না। সোহাগরে চ্যালেঞ্জ করছিলাম, আল্লাহ মনে হয় সেটা কবুল কইরা নিছে। আমি তো সোহাগরে খুঁজতেছি, কই গেল হারামি, কইছিল যা চাইমু তাই দিব। কই যে গেল, ওই তো গাছের পেছনে পলাইয়া আছে। কে রে মামু, কি মনে করছস আমার কাছ থেকে পালাইতে পারবি? মনে আছে তো যা চামু তাই দিবি। আমি আচ্ছা বল কি চাস? সোহাগ ভয় পাচ্ছে হয়তো। বেশি কিছু না, আমি শুধু তোর জিএফ মিমের সাথে। আমি ভাই তুই আমার হৃতপিণ্ডটা লইয়া যা, তবুও ওর নামে কিছু বলিস না। সোহাগ। আরে আমি কি বললাম? আমি বলছি ওর সাথে একটু কথা বলবো। আমি কেন? উনি ওর সাথে সবসময় ঘুরে নাকি? নাম জানে? হ্যাঁ রেমা ওর ব্যাপারে। আমি ও এই কথা আমি তো ভাবছিলাম। আচ্ছা কালকে বিকালে নদীর পাড়ে চলে আসিস। সোহাগ। হুমুম তা তো ভাববাই, আচ্ছা আসি, কালকে বিকালে দেখা হচ্ছে। আমি সোহাগের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এই যা এত কথা বললাম, এখনো তো পরিচয়টাই দেওয়া হলো না। যাই হোক, এতক্ষণে বুঝে গেছেন যে আমার নাম পারভেজ। তবে আর একটা নামও আছে, মি বাদর। পারভেজ নামে যে কয়জন চেনে, মি বাদর বললে তার থেকে 10 গুণ বেশি চিনে। যাই হোক, কথা বলতে বলতে বাসায় চলে আসছি। আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। আমি আইছে, এতক্ষণ শান্তিতে ছিলাম। আম্মু। কেন আম্মুকে আসছে যার জন্য তোমার শান্তিতে থাকাটা নষ্ট হয়ে গেল? আমি কে আবার বাদর? আম্মু। বাদর কই? আমি তো দেখতে পাচ্ছি না। আমি উফে একটু চুপ করবি? আম্মু। আমি আবার কি বললাম? আমি জানি তোর সাথে কথাই পারবো না। আম্মু। তাহলে কথা বলতে আসছো কেন? ক্ষুধা লাগছে, খেতে দাও। আমি হুমম দিচ্ছি। তোর রেজাল্টের কি খবর? আম্মু। হুমম ভালো, ফাস্ট হচ্ছে। আমি মিথ্যা কথা বলা ভালো না, বুঝছস? সারাদিন বাদরের মতো ঘুরে বেড়ানো, আমি নিশ্চিত তুই ফেল করছিস। আম্মু। আল্লাহ, আমি কই আছি? আমার আম্মু আমার কথায় বিশ্বাস করছে না।
যাই হোক, আমি এখন ভার্সিটিতে ভর্তি হব। আমি কোথায়? কোথায় আবার আমাদের এখানে? আমি না, তা হবে না, তুই ঢাকায় ভর্তি হবি। আম্মু, কেন কেন, এখানে হলে সমস্যা কোথায়? আমি না, তোর মতো বাদরকে এখানে রাখা যাবে না। আম্মু, আম্মু তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আজকে বাবা আসুক বলবো। আমি তোর বাবাই বলছে তুই কালকেই ঢাকা চলে যাবি। আম্মু, কি কালকে? আমি হুম, তা ওখানে গিয়ে থাকবো কোথায়? আমি সেটা তুই ব্যবস্থা করবি, এখন তুই ছোট না, বুঝলি? আম্মু, আম্মু ঢাকায় না তোমার খালাতো ভাই থাকে, মানে আমার খালতো মামা। আমি হুমুম, তো তো আমি সেই মামার বাসায় থাকবো, ঢাকা কোথায় যেন থাকে। আমি না না, আমি বলতে পারবো না, কারণ আমি আর তোর ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। আমি জানি ওখানে থাকলে তুই কোনো না কোনো একটা ঘটনা ঘটাবি। আম্মু, আমি কিছুই করব না, প্রমিস। আমি রাখো তোর প্রমিস, বাসা ভাড়া নিয়ে থাকবি, দরকার হলে মাসে মাসে টাকা পাঠিয়ে দিব। আম্মু, কিন্তু আর কোনো কিন্তু নেই, তাড়াতাড়ি খেয়ে উঠে যা, কার কার সাথে দেখা করবি করে আয়, তোর জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, কাল সকাল 9টায় তোর বাস। আম্মু, কি এত সকালে? আমি হুম, বুঝলাম, আমাকে বাড়ি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগছে। খাবার খেয়ে বাইরে চলে গেলাম। আপনারা হয়তো ভাবছে আমার আম্মু এমন কেন, আসলে সে আমাকে খুবই ভালোবাসে, কিন্তু আমার বাদরামি সহ্য করতে পারে না, সেই জন্য এইসব আয়োজন। বিকালটায় একটু বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে বাসায় এসে দিলাম এক ঘুম। ওই ওঠ, কি হয়েছে, ডাকছো কেন? আমি তাড়াতাড়ি ওঠ, 7টা বাজে। আম্মু, কি হয়েছে, আর একটু ঘুমাতে দাও না। আমি উঠ, নাকি পানি মারবো? আম্মু, হুমুম, উঠছি। আমি বিছানা থেকে উঠে পড়লাম। ভাবছি কলেজ বন্ধ থাকলে তো আম্মু এত তাড়াতাড়ি ঘুম থেকে ডাকে না, তাহলে আজকে কেন? ও মনে পড়ছে আমাকে ঢাকা পাঠানোর জন্য যে তারা উঠে পড়ে লাগছে। আমারও যাওয়ার ইচ্ছা নাই, তাই বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে গোসল করতে করতে 1 ঘন্টা লাগায় দিচ্ছি। তারপর খাবার টেবিলে বসে একটা দুইটা করে ভাত খাচ্ছি সময়টা পার করার জন্য। কেড়ে খাচ্ছিস না কেন, বাসের আর মাত্র আধা ঘন্টা আছে। আমি থাক, তোকে আর খেতে হবে না, উঠে পড়। আম্মু, কি আর করার, ভাতের প্লেটটা নিয়ে নিচ্ছে। বুঝছি আমার আরে বাড়িতে থাকা হচ্ছে না। শালার কেন যে পরীক্ষায় পাশ করলাম, ফেল করলে এখানেই থাকতে পারতাম। আব্বু আর আম্মু এসে বাসে উঠিয়ে দিল। বাস ছাড়তে এখনো 5 মিনিট দেরি আছে। শোন, ভালো মতো যাবি, আর পৌঁছে আমাকে ফোন দিবি। আর কারোর সাথে কখনো বেয়াদবি করবি না। আমাদের নিয়ে ভাবিস না, আমরা ভালো থাকবো। আম্মু, কথাগুলো বলতে বলতে বাস ছেড়ে দিচ্ছে। মনে মনে বললাম, ভালো তো থাকবাই, কারণ এখন যে আর কেউ জ্বালাইব না। কিন্তু আমার কি হবে, ঢাকার তো কিছুই চিনি না। সেটা দেখা যাবে, আগে পৌঁছে নেই। বাসের সিটে জানালার পাশে বসে আছি, বাইরে থেকে বয়ে আসা বাতাসে চোখটা যে কখন লেগে গেছে বুঝতে পারিনি। বুঝার দরকার নাই, এখন আরামে ঘুমাই। হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে যায়। কোথায় আছি সেটাও জানি না। পাশে থাকা লোকটাকে জিজ্ঞাসা করাই বলল, গা বোতলে। তার মানে এখনো অনেক দূরে। জানালার পাশে বসে বাইরের দৃশ্যটা দেখছি। একের পর এক গাড়ি চলছে, মানুষও তার ব্যস্ততায় হেঁটে চলেছে। আসলে শহরটা খুবই অদ্ভুত। অবশেষে গন্তব্যস্থানে এসে চালাম। বিকাল হয়ে গিয়েছে, কিন্তু আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না, পরিচিত মানুষও নেই। তার উপর আবার বাসা খুঁজতে হবে, এখন কোথায় পাবো? রাস্তার পাশ দিয়ে হাঁটছি, কিন্তু বাসা কই পাবো? ওই তো একটা বাসার সামনে দেখা যাচ্ছে ভাড়া দেওয়া হবে। গেট দিয়ে ঢুকতে যাব, দেখে এক লোক দাঁড়িয়ে আছে। মনে হয় দারোয়ান। তাকে চাই। লোকটা, এই বাসার মালিককে একটু ডাক দিন তো। আমি, কেন? বাসা ভাড়া নিব। আমি, কে কে আছে তোমার সাথে? লোকটা, শালার এটা কে, দারোয়ান না অন্য কিছু? যেভাবে প্রশ্ন করছে মনে হয় যেন এই বাসাটা উনার। আপনার মালিককে ডাক দিন, উনার সাথেই কথা বলবো। আমি, আমি এই বাসার মালিক। লোকটা, আমি তো কথাটা শুনে থতমত হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারিনি, সরি। আমি, ঠিক আছে। লোকটা, বুঝতে পারলাম মানুষটা খুবই ভালো। তা আঙ্কেল, আমাকে কি বাসাটা ভাড়া দেওয়া যাবে? আমি, ঠিক আছে, তবে পরিচিত কেউ আছে যে তোমার পক্ষে সুপারিশ করবে? লোকটা,
আল্লাহ কেমন লোক, আমি কি ব্যাংক থেকে লোন নিচ্ছি নাকি যে আমার পক্ষ নিয়ে কাউকে সুপারিশ করতে হবে? কেন আঙ্কেল? আমি ব্যাচেলার মানুষ কখন কি করে বসো তার হিসাব নেই, তাই পরিচিত কেউ থাকলে নিয়ে আসো, না হলে অন্য জায়গা দেখো। লোকটা এ কেমন লোকরে বাবা? এখন আমি পরিচিত মানুষ কই পামু, কাউরে তো চিনি না। কিন্তু বাসাটাও তো দরকার। সন্ধ্যা হতে চলল, গেটের সামনে দাঁড়াই আছে। হঠাৎ দেখে এক রমণীর আগমন এদিকে আসছে। দেখি এনাকে বলে যদি কোনো সাহায্য করতে পারে। এই যে আপু শুনছেন? আমি কি হয়েছে? মেয়েটা আসলে আমি এখানে নতুন, কাউরে চিনি না। বাসা ভাড়া নিতে গেছিলাম, বলছে পরিচিত কাউরে লাগবে আমার হয়ে যদি একটু সাহায্য করতে। আপনাকে কিছুই করতে হবে না, শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকলেই চলবে। আমি কথাগুলো শুনে মেয়েটা আমার দিকে কেমন করে যেন তাকালো, পরে রাজি হইছে। মেয়েটারে নিয়ে গেলাম সেই বাসার সামনে। এই যে আঙ্কেল শুনছেন, এটা হচ্ছে আমার ভাবি, আর উনি এখানেই থাকেন একটু দূরে। এখন আমাকে রুমের চাবিটা দেন। আমি লোকটা আমার কথা শুনে দেখে হা করে তাকিয়ে আছে। এমন করে হা করে আছেন কেন, মশা ঢুকবে তো, চাবিটা দেন। আমি লোকটা কিছু না বলে আমার দিকে তাকিয়েই থেকেই চাবিটা দিয়ে দিল। পাশে তাকিয়ে দেখি মেয়েটার আগে গোজগোজ করতেছে। আচ্ছা ভাবি আসি, ভালো লাগলেই মাঝে মধ্য আইসেন। আমি কথাটা বলে চাবিটা নিয়ে চলে এলাম। রুমের মধ্য ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর ও পরিপাটি করে গোছানো, দেখলেই বোঝা যায় কোনো মেয়ে মানুষের কাজ, হয়তো বাড়িওয়ালার বউ। ব্যাগটা রেখে বাসায় ফোন দিলাম। তারপর কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসছে, কিন্তু প্রচন্ড মাত্রায় ক্ষুধা লাগছে। ভাবলাম বাইরে থেকে খেয়ে আসবো, তাই রেডি হচ্ছে এমন সময় কে যেন দরজায় টোকা দিল। খুলেই দেখে এক মধ্য বয়সী মহিলা। কে আপনি? আমি আমি এই বাসার যে মালিক, তার স্ত্রী। মহিলা: ও বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। আমি: না ঠিক আছে, রেডি হচ্ছ, কোথাও যাবে নাকি? মহিলা: হ্যাঁ একটু বাইরে যাব, ক্ষুধা লাগছে তো তাই খাবার আনতে। আমি: বাইরে যাবে কেন, আমাদের বাসায় আসো। মহিলা: না না ঠিক আছে, আমি বাইরে থেকে এনে নিব। আমি: বুঝছি, লজ্জা পাচ্ছ, আচ্ছা ঠিক আছে বসো, আমি পাঠিয়ে দিচ্ছি। মহিলা এই বলে চলে গেল। আসলেই মহিলাটা অনেক ভালো। মহিলাটি এসে খাবার দিয়ে গেল। আমিও খেয়ে দেই, ঘুমিয়ে পড়লাম। সকালে খুব ভোরেই ঘুমটা ভেঙে গেল। বাইরে যে গাড়ির শব্দ, এর মধ্যে ঘুমানো যায় নাকি? হাঁটতে হাঁটতে ছাদে চলে গেলাম। ছাদে উঠে দেখে এক কোনায় কে একজন দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি যে একটা মেয়ে, কিন্তু এত সকালে এখানে কি করে? এই শুনছেন? আমি কথাটি বলার সাথে মেয়েটা পিছনে ফিরে তাকালো। তাকে দেখে তো আমার চক্ষু কপালে উঠে গেছে। এটা তো কালকের সেই মেয়েটা। আপনি এখানে? আমি তো কোথায় থাকবো? আর আমাকে দেখে কি আপনার ভাবি মনে হয়? মেয়েটা আমার কলার ধরে। এ কেমন মেয়েরে বাবা, সোজা কলার ধরে ফেলছে, আস্ত একটা বজ্জাত। এ কি আপনার আমার কলার ধরছেন কেন? আসলে কালকে বাসাটা ভাড়া নেবার জন্য মিথ্যে কথা বলছি। কিন্তু আপনি এখানে কেন? আমি আমার বাসা আমি থাকবো না মানে? মেয়েটা: আপনার বাসা মানে এটা আপনাদের? তাহলে কালকে যে লোকটা? আমি আমার বাবা হয়। মেয়েটা: আমি তো কথা শুনেই এক কল্পনার রাজ্যে চলে গেছি, ভাবছি বাবার সামনে তার মেয়েকে ভাবি বানাই দিচ্ছি। তার মানে নিশ্চয় কালকে তার উপর দিয়ে চোর বয়ে গেছে একটা। ভাবছি আর মনে মনে হাসছি, কিন্তু প্রকাশ করতে পারছি না, যদি বুঝে চাই। জানেন কালকে আপনার জন্য আব্বু আমাকে অনেক রাগ করছে, এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। মেয়েটা: সরি, আমি জানতাম না, কিন্তু উপকারও তো হয়েছে আপনার, এই যে সাহায্য করছেন, যার জন্য আল্লাহ আপনাকে সওয়াব দিচ্ছে। আমি নিকুচি করি আপনার সাহায্য। নাম কি আপনার? মেয়েটা: পারভেজ। আপনার? সুলতানা। বাসা কোথায় আপনার? মেয়েটা: নারায়ণগঞ্জ। ও শুনুন, এখানে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে, আর আমার সাথে ফাইজলামি করলে তার ফল ভালো হবে না কিন্তু। সুলতানা: ফাইজলামি তো করলামই না। আমি বেশি কথা না বলে যান, নিজের রুমে যান। সুলতানা: কেন যাব? আর আমি এখানে বাসা ভাড়া নিচ্ছি, সুতরাং আমার এই ছাদে আসার অধিকার আছে। বাসাটা আপনার না, আপনার বাবার। আপনার যাবার দরকার হলে আপনি চলে যান। আমি সুলতানা দেখে রাগান্বিত ভাবে আমার দিকে আসছে। আমিও কি কম নাকি? আমি আসছি তবে রুম।
কেমন মেয়েরে ভাবা বাড়িওয়ালার মেয়ে হয়েছে বলে কি ছাদ থেকে চলে যেতে বলবে? ঠিক আছে, প্রতিশোধ আমিও নিম একদিন। রুমে বসে আছে এমন সময় সোহাগের ফোন। বুঝলাম না এত সকালে হারামি কিসের জন্য ফোন দিচ্ছে। কে রে হারামি, এত সকালে ফোন দিচ্ছস কেন? আমি, শালা কালকে বিকালে মিমের সাথে রিমারেও আনছিলাম আর তুই হাওয়া কই আছস। সোহাগ, কে রে তুই জানোস না আমারে বাড়ির থেকে ঢাকা পাঠাই দিচ্ছে। আমি, ঠিক করছে, আমি এখনই গিয়ে আন্টির পা ধইরা সালাম করমু তোর মতো বাঁদের হাত থেকে বাঁচানোর জন্য। সোহাগ, খুব খুশি তাই না? ঠিক আছে, বাড়ির আসা নেই তোর খবর আছে। আমি, আচ্ছা বাদ দে, কেন আসতে বলছিলি সেটা বল। সোহাগ, আরে ওই রিমারে বলবি যে সাকিব ওকে পছন্দ করে। আমি, আমি পারবো না। সোহাগ, কে রে ভুইলা গেছিস, আমি যা বলবো তাই করবি, না করলে বুঝছস তো। আচ্ছা রাখো, ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাম। আমি, এই বলে ফোন কেটে দিলাম। তারপর রেডি হয়ে ভার্সিটিতে গিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসছি। পরের দিন যায়া দেখে আমি পাস। 2 দিন পর ভার্সিটিতে গেলাম। আজকে আমার প্রথম দিন, মনের মাঝে ভয় নাই, আরো খুশি খুশি লাগতেছে। কত মেয়ে বন্ধু পামু এইটা ভেবে। ভার্সিটির ভিতরে এসে দেখি সুলতানা ওর বান্ধবীদের সাথে বসে আছে। এটাই সুযোগ প্রতিশোধ নেওয়ার। সেদিন ছাদ থেকে নামাই দিয়েছিল। দৌড়াই গেলাম তার কাছে। আরে সুলতানা ভাবি, কেমন আছো? আমি, কথাটা বলার সাথে দেখি সবাই আমার দিকে অন্যভাবে তাকায় আছে। কে রে সুলতানা ভাবি বলছে, মানে তুই বিয়ে করছিস, আমাদের দাওয়াত দিলি না? তার বান্ধবী, নাম কি রে? দুলাভাই রে দেখতে কেমন? অন্য আর একটা বান্ধবী। সুলতানা দেখি রাগে মতো ফস ফস করতেছে। আমিও দৌড়াই ক্লাসে চলে আসছি। খুব হাসি পাচ্ছে, যাক প্রতিশোধটা ভালো মতো নেওয়া গেছে। ভালো লাগলো। ভার্সিটির প্রথম দিনটা, কয়েকটা বন্ধুও হয়েছে, সবাই অনেক ভালো। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে বাইরে বের হব, দেখি সুলতানা দরজার সামনে দাঁড়ায় আছে। ওই সমস্যা কি আপনার? সকলের সামনে আমাকে ভাবি বললেন কেন? সুলতানা, এমনি। আমি, এমনি মানে আপনার জন্য আমার বান্ধবীগুলা আমারে ভুল বুঝতেছে। সুলতানা, সেটা আপনার বান্ধবীদেরকে বলুন, আমাকে বলছেন কেন? আমি, আপনাকে বলছি কেন তাই না? কালকে ভার্সিটিতে গিয়ে ওদেরকে সত্যি কথা বলবেন নইলে। সুলতানা আমার কলার ধরে। বলবো না। আমার কলার ধরছেন কেন? আমি, বলবি না? না বললে তোরে খুন কইরা ফেলুন। সুলতানা, কেমন বজ্জাত, তুই তুকারি শুরু করে দিয়েছে। আচ্ছা সেটা কালকে দেখা যাবে, এখন ছাড়ুন, বাইরে যাব। আমি, হুমুম মনে থাকে যেন। সুলতানা, আমি সেখানে থেকে বাইরে চলে এলাম। আমার রুমের সামনে গিয়ে আমার কলার ধরে আমাকে ভয় দেখায়। ঠিক আছে, কালকে কলেজে আসুকের প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়ব। পরের দিন ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই ভূতের মতো সামনে এসে হাজির হয়েছে। ওই চলুন। সুলতানা, কই জামু? পার্কে। ঠিক আছে চলেন। আমি, কি বললেন? রাগে ভাবে। কই কি বললাম? আমি, আমি কিন্তু শুনছি। সুলতানা, শুনছেন যখন আবার জিজ্ঞাসা করেন কেন? কোথায় যেতে হবে? আমি, মনে নেই কালকে কি বলছি? আমার বান্ধবীদের কাছে গিয়ে বলবেন যে আমি আপনার ভাবি না। সুলতানা, যাব না। আমি, যাবেন না। সুলতানা, শুনতে পান না? কানের ডাক্তার দেখাইয়েন। আমি, এরপরে আর কোনো কথা না বলে আমার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পুরো ভার্সিটির ছেলে মেয়েরা আমাদের দিকে তাকায় আছে। আমার তো মান সম্মান শেষ করে দিচ্ছে। এই মেয়ে, ঠিক আছে নিয়ে চলো, প্রতিশোধটা তুলব আমি। তুই বল ওদেরকে। সুলতানা, নিশ্চুপ। কে রে, বলবি নাকি? সুলতানা, আচ্ছা বলছি। প্রিয় আমার ভাইয়ের শালীরা কেমন আছেন? আর এটা হচ্ছে আমার ভাবি, কিন্তু নিজের মুখে বলতে লজ্জা পাচ্ছে, তাই আমাকে নিয়ে এসেছে আপনাদের বলার জন্য। আমি, পাশে তাকাই দেখি সুলতানা তেলে বেগুনে ফুলতাছে। আমি তো দিচ্ছি দৌড়, যাক প্রতিশোধটা ভালো মতো নেওয়া হয়েছে। কেরে পারভেজ তোকে ওই রকম ভাবে কলার ধরে নিয়ে গেল কেন? চিনিস ওকে? রাফি নতুন বন্ধু। হুমম, আর এ হচ্ছে আমার ভাবি, মানে এখন থেকে এই ভার্সিটির ভাবি বানাই দিব। আমি, মানে রাফি। তারপর রাফিকে প্রথম থেকে বললাম, শোন ভাই, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ অন্ধকার। এখনই একটা দোকানে গিয়ে লাইট কিনে রাখো। রাফি, কেন? আমি, কারণ এই মেয়েটা যে মাত্রার বজ্রাত, দেখবি তোরে একবারে তেজপাতা বানিয়ে ছেড়ে দিবে।
তার উপর আবার ওদের বাসায় ভাড়া থাকিস, ভালো চাস তো বাসাটা চেঞ্জ করে ফেলিস। রাফি, আমারে কে দুধে ধোয়া তুলসী পাতা মনে করছস আমার গ্রামে, শুনে দেখিস। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। আমি, হুমম চল। রাফি, তারপর রাফিকে প্রথম থেকে বললাম, শোন ভাই, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ অন্ধকার, এখনই একটা দোকানে গিয়ে লাইট কিনে রাখো। রাফি, কেন? আমি, কারণ এই মেয়েটা যে মাত্রার বজ্রাত, দেখবি তোরে একবারে তেজপাতা বানিয়ে ছেড়ে দিবে। তার উপর আবার ওদের বাসায় ভাড়া থাকিস, ভালো চাস তো বাসাটা চেঞ্জ করে ফেলিস। রাফি, আমারে কে দুধে ধোয়া তুলসী পাতা মনে করছস আমার গ্রামে, শুনে দেখিস। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। আমি, হুমম চল। রাফি, ক্লাস শেষ, ভার্সিটির বাইরে বের হওয়ার সাথে কিছু একটার সাথে বেঁধে পড়ে গেছে। পরে দেখি সুলতানা আমারে ল্যাং মারছে, সাথে ওর বান্ধবীরাও আছে, আর প্রত্যেক জনের হাতে একটা করে লাঠি। আমি উঠে দাঁড়াতে যাব, অমনি সুলতানা লাঠি দিয়ে একটা বাড়ি মেরে দিচ্ছে, আর আমার চারপাশে গোল করে ঘুরতেছে। আমি তো একটা নিরীহ ছেলের মতো মাঝখানে বসে আছি। মনে মনে বলছি, আজকে বুঝি আমার এই পৃথিবীর বুকে শেষ দিন। কিন্তু এত তাড়াতাড়ি শেষ হবার ইচ্ছা আমার নাই। সুযোগ বুঝে দিলাম এক দৌড়। দৌড় দিবার সময় একটা নালার মধ্যে পড়ে গেছে, সারা গা ময়লা লেগে গেছে। অবস্থা দেখে তো সব কয়টা দাঁত সব কয়টা খুলে হাসা শুরু করছে। এমনিতেই বিপদ, তার উপর আবার এটা। এখন বাসায় যাব কিভাবে? রাস্তার এক পাশ দিয়ে বাসা দিকে আসতেছে, দেখি সুলতানাও বাসায় ঢুকলো। আমি বাসা দিয়ে ঢুকতে যাব, দেখি বাড়িওয়ালা বসে আছে, আর সুলতানা আমাকে দেখে দাঁড়াইয়া মুচকি মুচকি হাসতেছে। এই পাগলকে, তুমি বের হও এখান থেকে, দুর্গন্ধ আসছে। বাড়িওয়ালা, আরে আঙ্কেল, আমি পারভেজ। আমি, তোমার এমন অবস্থা হলো কি করে? বাড়িওয়ালা, আর বইলেন না আঙ্কেল, রাস্তা দিয়ে আসার সময় কয়েকটা মহিলা কুকুর দৌড়ানি দিয়েছিল, তাই দৌড় দিতে গিয়ে পড়ে গেছে। আমি, ঠিক বলছো, যেভাবে কুকুরের আমদানি হচ্ছে, বাসা থেকে বের হওয়াই মুশকিল, যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বাড়িওয়ালা, হুমুম। পাশে তাকায় দেখি সুলতানা রাগবানিত ভাবে আমার দিকে তাকায় আছে। আমিও মনে মনে খুশি, এতক্ষণ হাসছো, এখন আমি হাসি হি হি হি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমের মধ্যে বসে একটু ফেসবুকে ঢুকলাম। কিছুক্ষণ বাদে দেখি বাড়িওয়ালা আঙ্কেল এসে হাজির। বুঝলাম না, তার মানে কি সুলতানা কিছু বলছে নাকি? কি করো আঙ্কেল? কিছু না, এমনি বসেছিলাম। আমি, আচ্ছা আজকে রাতে আমাদের এখানে খেতে এসো। আঙ্কেল, সমস্যা নেই, আমি বাইরে থেকে খেয়ে আসব। আমি, তোমাকে আসতে বলছি, আসবা। আঙ্কেল, জি। তারপর তিনি চলে গেলেন। রাত্রে রেডি হয়ে তাদের বাসায় গেলাম, দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি বসলাম সুলতানার পাশে। রমণী দেখি বিরক্তি ও রাগবানিত ভাব নিয়ে বসে আছে। শুনলাম রাস্তায় নাকি তোমাকে কুকুরে দৌড়ানি দিচ্ছিল। আন্টি, জি আন্টি, ভাগ্য ভালো যে ওইগুলো মহিলা কুকুর ছিল, তাই পালায় আসতে পারছে। আমি, তাদের সাথে বসে খাচ্ছি, মনে হচ্ছে যেন নিজের বাসা যেটা লাগছে নিজের হাতেই নিয়ে খাচ্ছি। সুলতানা লামার এমন খাওয়া দেখে হয়তো মনে মনে বলছে, কেমন বেহায়া, একজনের বাসায় গেলে কেমন করে খেতে হয় সেটাও জানে না। খাওয়া শেষে আঙ্কেল আন্টির সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে গিয়ে দেখি সুলতানা গেটের সামনে দাঁড়িয়ে আছে, সাথে তার বান্ধবীগুলো হয়তো আমার জন্য অপেক্ষা করছে। তোর ভয় পাইলে চলে নাকি, আমি না পুরুষ? উনি এদিকে আয়। সুলতানা, জি ভাবি বলেন। আমি, ভাবি তাই না, তোর ভাবি বলা আমি কি বলছস? সুলতানা, কই কিছু বলিনি তো। আমি, কিছু বলছ নাই তাই না, আমার বাবার কাছে আমাদেরকে মহিলা কুকুর বানাই দিচ্ছস। সুলতানা, এই যা সবাই দেখে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় সব কয়টা ক্ষুধার্ত বাঘ খেয়ে ফেলবে। ভাবি, ওই দেখো তোমার পেছনের দুলাভাই। আমি, সব কয়টা পেছনে তাকাতেই দিলাম দূর। এরপর থেকে সুলতানার সাথে আমার এমন ঝগড়া লেগেই থাকে সবসময়। এতদিনে ভার্সিটিতে একটা নাম ডাক ছড়িয়ে গেছে, তবে সেটা বানর রূপে। আর সুলতানাও ভার্সিটির ভাবি হয়ে গেছে। কিন্তু সমস্যা একটা, কেউ ভাইটারে খুঁজে পায় না, হি হি হি। ক্লাস টিচারটা খুবই মিশুক এবং আমাদের মতোই ফাইজলামি করে, আমরাও স্যারের সাথে ফাইজলামি করি, কিছু বলে না। ক্লাসের মধ্যে মাথা নিচু করে শুয়ে আছি, আর স্যার ওই দিকে নাম ডাকছে। মি বাদর। তার
স্যার সে ঘুমের রাজ্য উল্টা চলে আছে। আমি চুপ বেয়াদব। তার জাতীয়ভাবে তার আমি তো স্যারের কথা শুনে মাথা উঠিয়ে স্যারের দিকে তাকাই। আজকে স্যারও সুলতানাকে জাতীয় ভাবি বলতাছে। সুলতানার দিকে তাকাইয়া দেখি রাগে সামনে থেকে বইগুলো ফেলে দিয়ে চলে গেল। আমি তো মনে হয় এবার শেষ, এতদিন বন্ধু বান্ধব বলছি আর আজকে স্যার, এবার আর মনে হয় না বাঁচতে পারবো। মনে মনে বললাম, স্যার এইটা কি করলেন? আপনিও ভাবি বলা শুরু করছেন। কিন্তু আমার কি হবে? চলবে। নেক্সট পার্ট কামিং সুন, প্লিজ ওয়েট।